আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী আজকে তোমাদের অধ্যায় 20 অর্থাৎ জ্যামিতিক প্রমাণ এই চ্যাপ্টারটি আছে। এই চ্যাপ্টারটি তোমাদের মাত্র দুটো ক্লাস রিভিশন ক্লাস আছে। এই দুটো ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটার শুধুমাত্র শর্ট প্রশ্নগুলোই দেখানো সম্ভব হবে। তাই তোমরা আগের ভিডিওগুলোতে বড় প্রশ্ন অর্থাৎ উপপাদ্য এবং কিছু প্রয়োগ তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো তোমরা দেখে নেবে এবং সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের অ্যানুয়াল এক্সামে সেগুলো অনেকটাই কাজে দেবে। দেখো, এই চ্যাপ্টার বেশ কয়েকটা উপপাদ্য আছে, যেমন উপপাদ্য 12 তোমাদের দেখিয়েছি এবং প্রয়োগ দেখবে 196 পেজের প্রয়োগ 1, 2, 3 দেখানো হয়েছে। প্রয়োগ উপপাদ্য 11 দেখানো হয়েছে, উপপাদ্য 12 দেখানো হয়েছে। ঠিক আছে, প্রয়োগ 196 পেজের 1, 2, 3 প্রয়োগ দেখানো হয়েছে, এগুলো দেখে নেবে। এবং প্রয়োগ 13 দেখানো, উপপাদ্য 13 দেখানো হয়েছে। এগুলো তোমরা এই তিনটে উপপাদ্য তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে, তার সঙ্গে প্রয়োগগুলোও ভালো করে রেডি করে রাখবে। অ্যানুয়াল পরীক্ষায় তোমাদের অনেকটাই সাহায্য করবে। এখন আমরা এই জ্যামিতিক প্রমাণের আজকে কিছু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে এখানে বলা আছে যে ত্রিভুজ অঙ্কন করতে গেলে তার 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই যে ত্রিভুজ অঙ্কন করা যাবে তার কোনো মানে নেই। যেমন ধরো, একটা 2 সেমি, একটা 3 সেমি আর একটা 5 সেমি, আর একটা 5 সেমি বাহু নিলাম। 2 সেমি বাহু, 3 সেমি বাহু আর 5 সেমি বাহু। তুমি যদি এই 3টে বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে যাও তাহলে দেখবে ত্রিভুজ অঙ্কন করতে পারবে না। কারণ দেখো, তাহলে এটা আমরা 5 সেন্টিমিটার কেটে নিলাম এটা। এবার দেখো 2 সেন্টিমিটার এখান থেকে চাপটা কাটলাম, এরকম ভাবে চাপ। এই দিক থেকে 2 সেন্টিমিটার চাপ নিলাম আর এই দিক থেকে 3 সেন্টিমিটার চাপ নিলাম। চাপটা দেখবে এরকম ভাবে চাপটা কি হবে, এই দিকে চাপটা আর এই দিকে চাপটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়ে যাবে। অর্থাৎ এই চাপ দুটো কোনো একটা বাইরের কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে না, এই সরলরেখার উপরেই চাপটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই ত্রিভুজ অঙ্কন করতে পারছি না। আবার দেখো, যদি 4 সেন্টিমিটার নিতাম, এটা যদি 4 সেমি নিতাম, 2 সেমি, 3 সেমি আর 4 সেমি নিতাম, তাহলে কেমন হতো না, 4 সেন্টিমিটার নিলে এটা 4 সেন্টিমিটার, 4 সেমি। তুমি ধরো 2 সেন্টিমিটার এইদিকে চাপ নিতে আর এইদিকে 3 সেন্টিমিটার চাপ নিতে, তাহলে এইরকম একটা এই চাপটা আর এই চাপটা এই জায়গায় বিন্দুতে মিলিত হতো। তখন এই দিকের সঙ্গে এটা যোগ, এইটার সঙ্গে যোগ করলে তুমি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যেত, ত্রিভুজ পেয়ে যেতে। ঠিক আছে, তাহলে 2 সেমি, 3 সেমি, 4 সেমি যদি থাকতো তাহলে ত্রিভুজ আঁকতে পারতাম। আবার 2 সেমি, 3 সেমি, 5 সেমি যখন হয়ে যাচ্ছে তখন ত্রিভুজ আঁকতে পারছি না। কারণটা কি, তাই তো? তাহলে এর একটা কারণ আছে নিশ্চয়ই। দেখো, আগে হচ্ছে যেটা সেটার কারণ দেখো। 2 সেমি, 3 সেমি, 4 সেমি দিয়ে হয়ে যাচ্ছে ত্রিভুজটা অঙ্কন, তাই না? এটা 2, এটা 3 সেমি, তা হয়ে যাচ্ছে কেন না, সেখানে দেখবে যে এই 3টে বাহুর মধ্যে সব থেকে বড় বাহু কোনটা, দেখো বড় বাহুটা কোনটা, বড় বাহু সমান 4 সেমি, বড় বাহু সমান 4 সেমি হলো, হয়েছে। ছোট বাহুর যোগফল, ছোট বাহু দুটির যোগফল দেখো, যোগফল কত, 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করো, 5 সেমি হয়ে যাচ্ছে। তাহলে দুটো ছোট বাহুর যোগফলটা যদি বড় বাহুটার থেকে বড় হয়, বেশি হয়,
যোগফলটা যদি ছোট দুটো বাহুর যোগফলটা যদি বেশি হয় কার থেকে, না বড় বাহুর দৈর্ঘ্য থেকে, তাহলেই ত্রিভুজ অঙ্কন করতে পারবে। আর বাকি কোনো সময় তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে না। বুঝতে পেরেছো? শুধুমাত্র ছোট বাহু দুটোর যোগফলটা, এই তিনটে বাহুর মধ্যে যে দুটো ছোট বাহু সেই দুটো যোগ করবে, যোগফলটা যদি দেখো বড় বাহুটা থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলেই ত্রিভুজ আঁকা যাবে, না তাছাড়া অন্য কোনো ভাবে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে স্যার 2 সেমি 3 সেমি আর 5 সেমি যখন ছিল তখন কেন ত্রিভুজ আঁকা গেল না? তাহলে দেখো তখন বড় বাহুটা কত ছিল, তখন বড় বাহুটা ছিল 5 সেমি আর ছোট বাহু দুটোর যোগফল 5 সেমি। তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, এই দুটো সমান হয়ে যাচ্ছে। যখন সমান হয়ে যাবে তখনও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আর কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে না? যখন ছোট বাহু দুটোর যোগফলটা, এই দুটো যোগফলটা বড় বাহু থেকে ছোট হবে, যোগফলটা যখন ছোট হয়ে যাবে তখনও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। যেমন একটা উদাহরণ বলি, যেমন ধরো এই দুটো বাহুর যোগ করব, 2 সেমি 2 সেমি একটা নিলাম, একটা 3 সেমি নিলাম, আর একটা ধরো 7 সেমি নিলাম। এরকম বাহুটা আছে 2 সেমি 3 সেমি আর 7 সেমি ত্রিভুজ নিলাম, দিয়ে আমরা কি করতে চাইছি, ত্রিভুজ অঙ্কন করতে চাইছি। তাহলে দেখো 7 সেন্টিমিটার বাহুটা আগে নিলে, এটা 7 সেমি হয়েছে। 2 সেমি এইদিকে 2 সেন্টিমিটার একটা চাপ নিলে এরকম, আর এইদিকে 3 সেন্টিমিটার চাপ নিলে চাপটা দেখবে এরকম ভাবে, এইদিকে 3 সেমি চাপ নেবে এইদিকে, অর্থাৎ এই চাপ দুটো কখনোই পরস্পরকে ছেদ করছে না। আর যখনই ছেদ করছে না তখন তুমি একটা নির্দিষ্ট বিন্দু পাচ্ছ না, যে বিন্দুটা তুমি যোগ করে একটা ত্রিভুজ অঙ্কন করবে, তাই না? তাহলে এখানেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারছি না। তাহলে আমরা কারণটা খুঁজে পাচ্ছি কি না, বড় বাহুটি কত আছে দেখো, বড় বাহুর দৈর্ঘ্য কত, বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, তাই না? আর ছোট বাহু দুটো যোগফল কত, ছোট বাহুর দুটির যোগফল কত আছে দেখো, না 2 + 3 = 5 সেমি। তাহলে যোগফলটা ছোট হয়ে যাচ্ছে বড় বাহু থেকে, তখন ত্রিভুজ অঙ্কন করা যাবে না। বুঝতে পেরেছো? শুধুমাত্র যোগফলটা যখনই দেখবে বড় বাহু থেকে বড় হচ্ছে, যোগফলটা যখন বড় হয়ে যাবে তখনই ত্রিভুজ অঙ্কন করতে পারবে, বাকি কোনো সময় ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এটার আমরা সংক্ষেপে রূপ লিখি, যেমন যুক্তি দেখাও, তখন আমরা এখানে দেখুন 2 3 আর 7 সেমি ত্রিভুজ অঙ্কন করা যাবে কি, যুক্তি দাও। তখন 2 সেমি 3 সেমি 7 সেমি বাহু দিয়ে 2 সেমি 3 সেমি 7 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, এইটুকু লিখি, ঠিক আছে? তাহলে 2 সেমি 3 সেমি 7 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কারণ, কারণটুকু শুধু কারণটা লিখবে, এই সম্ভব নয় তার কারণ কি, তখন কারণটা লিখবে যে এইরকম ভাবে লিখবে 2 + 3 হয়েছে << 7, বাস এইটুকুই কারণ লিখে দেবে, আর কিছু লেখা দরকার নেই। 2 + 3 এই দুটো ছোট বাহুর যোগফল বড় বাহুর থেকে ছোট হচ্ছে, এটাই হচ্ছে তার কারণ। এটাও লিখে দিলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ধরো 2 সেমি 3 সেমি এবং 5 সেমি যদি হতো তাহলেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ছিল না, তখন কিভাবে লিখবে, না এটা সমান হচ্ছে 2 + 3 = 5 হয়ে যাচ্ছে, 2 আর 3 যোগ করে 5 হয়ে যাচ্ছে। তাহলে এই ছোট বাহু দুটোর যোগফল বড় বাহুটার সমান হয়ে যাচ্ছে, তখনও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। যদি তোমরা লিখতে পারো তাহলে খুবই ভালো, যদি লিখতে পারো খুবই ভালো। কি লিখবে কারণটা তখন, না ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির সমান, এইটুকু লিখবে, ছোট বাহু দুটির যোগফল বড়
বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার যদি ধরো এটা যদি 7 হতো তাহলে তখন কারণটা এইটা লিখতে গ্রেটার দেন 7 হয়েছে। তখন এখানে কারণটা এরকম ছোট করে লিখবে, ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্যের থেকে কম। তার মানে বড় বাহুর দৈর্ঘ্যের থেকে দুটো বাহুর যোগফলটা কম, সেই জন্য ত্রিভুজ আঁকা যাচ্ছে না। ধরো এখানে 2 সেমি 3 সেমি আর 4 সেমি থাকলো, তাহলে 2 সেমি 3 সেমি এবং 4 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব আঁকা যাবে। এবার কারণটা কি না, 2 সেমি প্লাস 3 সেমি এই দিকে তখন 5 সেমি হয়েছে, তখন এটা হচ্ছে 4 সেমি। তাহলে দুটো বাহুর যোগফলটা বড় বাহুটি থেকে বড়, অর্থাৎ ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হয়েছে। তাহলে এটা এইটুকু লিখবে, বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, এগুলো আমি 2 সেমি 3 সেমি 4 সেমি দিচ্ছি, এগুলো তোমাদের বাহুর দৈর্ঘ্যগুলো চেঞ্জ হতে পারে, সেগুলো তোমাকে দেখতে হবে। দশমিকে থাকতে পারে, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা আসবো, ধরো একটা 5 সেমি আর 7 সেমি দিয়ে আছে, 5 সেমি আর 7 সেমি, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা বলে দেয়নি। তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা যদি ধরো এরকম স্টার চিহ্ন বা এক্স দেয়া থাকে, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা যদি এক্স থাকে, তাহলে এক্স এর মান কত হলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো? এটা হচ্ছে একটু কঠিন, তাই না? তৃতীয় বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য থাকলে তো বুঝতে পারছি যে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। এবার বলেছে 5 সেমি 7 সেমি আর 1 সেমি দিয়ে আছে, এই এক্স এর জায়গায় কত বসালে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো? তোমরা বুঝতেই পারছো যে এই দুটো যোগফল আছে, এই দুটো যোগফল, তাহলে দুটো বাহুর যোগফলটা এর থেকে যদি কম হয় তাহলে এই ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে 5 আর 7 12, 12 থেকে যদি এই বাহুটা যদি 11 হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। 10 হয়, 8 হয়, 9 হয়, ত্রিভুজ অঙ্কন করা যাবে, তাই না? তাহলে তো একটা নির্দিষ্ট তার সীমা আছে যে এক্স এর মানটা কত হলে, অনেকগুলি তো হয়ে যাচ্ছে, তাহলে কত হলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। সেক্ষেত্রে দেখবি যে এই এক্স এর সীমা, এক্স এর কি লিখবে? এক্স এর মান গুলি অনেকগুলো হবে, এক্স এর মানগুলি হবে কি কি না, কিভাবে নির্ণয় করবে? দেখবে এই দুটো যোগফল লেখো, এই দুটোর যোগফল কত হলো দেখো, যোগফলটা কত হবে? 12 হবে। সেই জন্য এক্স এর মানগুলি হবে এখানে এরকম ভাবে তোমরা একটা ছোট আকারে লিখে নেবে এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার দেখো এই দিকে গ্রেটার দেন দিলাম, এক্স এর মানটা কত কার থেকে বেশি হবে আর এক্স এর মানটা কার থেকে ছোট হবে, এইরকম ভাবে একটা সীমা লিখবো। এক্স, এটাকে বলা হয় এক্স এর সীমা বলা হয়। এক্স এর মানটা কার থেকে বড় কার থেকে ছোট, এইটা নির্ণয় করতে পারলেই তুমি অনেকগুলো মান পেয়ে যাবে। দেখো কার থেকে ছোট হবে, দেখো এই দুটো বাহুর যোগফল, মনে মনে করে না, 5 আর 7 12, 12 থেকে কম হবে, 12 থেকে এক্স এর মানটা 12 থেকে কম হবে, এক্স এর মানটা কি হবে? 12 থেকে কম হবে। আর 5 আর 2 এইটা থেকে এটা বিয়োগ করে দেবে, 7 আর 7, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2, 2 এর থেকে বড় হবে, সরি এটা চিহ্নটা ভুল করে লিখলাম, এক্স এইরকম ভাবে এটা দেন, এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে কিন্তু 12 থেকে ছোট হবে, এক্স এর মানটা 12 থেকে ছোট হবে আর 2 এর থেকে বড় হবে। তাহলে বুঝতে পারলে যে এটা হচ্ছে এক্স এর সীমা, এক্স এর সীমাটা হলো এটা, অর্থাৎ এইটা মানে হচ্ছে ধরো 2 গ্রেটার দেন এক্স, এইটা মানে হচ্ছে যেদিকে হাঁটা আছে সে বড়, অর্থাৎ এক্সটা বড়, কার থেকে বড়? 2 এর থেকে বড়।
ঠিক আছে। আবার এক্স গ্রেটার লেস দেন 12 আছে, তাহলে কোনটা বড়? 12টা বড়, এক্সটা ছোট। ঠিক আছে, তাহলে এক্স এর এখানে 12 থেকে ছোট মানটা, এক্স এর মানটা 12 থেকে ছোট হবে। ঠিক আছে, আর এখানে এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে। তাহলে 12 থেকে ছোট আর 2 এর থেকে বড় কোন কোন মানগুলো? কোন কোন মানগুলো? যেমন 2 এর থেকে বড় 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আর 12 থেকে ছোট, তাহলে মানগুলো এতগুলো। অর্থাৎ এই মানগুলো যদি আমরা বসাতে পারি এক্স এর জায়গায় যে কোনো একটা করে, তাহলেই আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। যেমন ধরো একটা 5 আছে, 7 আছে আর 3 আছে, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিনা দেখো। এখানে সব থেকে বড় বাহু কোনটা? 7। এই ছোট বাহু দুটো যোগফল দেখো 8 হয়ে যাচ্ছে, তাহলে 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, ত্রিভুজ অঙ্কন করা যাবে। ধরো 5, 7, এবার ধরো 4 আছে, 4 দিলে কি হবে? সব থেকে বড় বাহুটা 7, এই দুটো যোগফল দেখো বড় বাহু থেকে যোগফলটা বেশি হচ্ছে, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে যদি আমরা ধরো 5, 7 আর 6 ধরি, তাহলে দেখো সব থেকে বড় 6, এই দুটো যোগফল করো দেখো বড় হয়ে যাচ্ছে, এটাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। দুটো 7 আছে, 5, 7 আবার একটা 7 ধরলাম, এক্ষেত্রে দেখো বড় বাহু দুটো আছে, তুমি যে কোনো একটা করো, যে কোনো একটা নাও। দুটো সমান বাহু যদি হয় সেটার মধ্যেই যদি বড় থাকে তাহলে সেটা নেবে। তাহলে দুটোই 7 আছে, তাহলে একটা 7 নাও, আর বাকি দুটো যোগফল দেখো ওই 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে এটা? যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি না 3 সেমি 3 সেমি আর ধরো 7 সেমি আছে, সরি 3 সেমি 3 সেমি আর 5 সেমি আছে, তাহলে এখানে বড় বাহু কোনটা? এইটা, তাহলে এই দুটো যোগফলটা কত হয়েছে? 6 হয়েছে, তাহলে এটাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। বুঝতে পেরেছো? ধরো 3, 3, 3 আছে, ত্রিভুজ অঙ্কন করা যাবে, তিনটেই তো সমান আছে, ত্রিভুজ অঙ্কন করা যাবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাই না? আর এর এই যে কোনো একটা বাহুকে ধরে নেবে, আর বাকি দুটো বাহুর যোগফল দেখো পর বাহুটি থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ধরো আমি আরেকটা মান বসিয়ে দিচ্ছি 10, 5, 7 আর 10, এই তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা দেখো। এখানে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কোনটা? 10, আর এই দুটো যোগ করো, যোগফলটা দেখো কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, তাহলেও ত্রিভুজ অঙ্কন করা যাবে। অর্থাৎ এই মানগুলো এক্স এর জায়গায় যদি 3 বসানো হয়, 4 বা 5 বা 7 আর 9, 8 এই 11 পর্যন্ত সংখ্যা যদি বসানো হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। এবার তোমার প্রশ্ন হতে পারে, স্যার যদি 2 বসিয়ে দিই কেন হচ্ছে না? 2 বসিয়ে দিলে কেন হচ্ছে না? যদি দেখো 5, 7 আর 2 বসালাম, তাহলে বড় বাহুটা তো 7, আর এই দুটো যোগফল কত হচ্ছে? যোগফল 7, তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এটা তো শিখেছি আমরা। ঠিক আছে, এবার স্যার 12টা বসিয়ে যদি হয়, 5, 7 আর 12 যদি বসাই, তাহলে বড় বাহুটা হচ্ছে কত? 12, আর এই দুটো যোগফলও দেখো 12 হয়ে যাচ্ছে, তাহলেও সমান হয়ে যাচ্ছে, তাহলেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। অর্থাৎ এই মানগুলো যদি আমরা এক্স এর জায়গায় বসাই, তাহলে আমরা সেটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? এবার আমরা আসি কিছু বহুভুজ নিয়ে। বহুভুজ কাকে বলে? বহুভুজ কাকে বলে না, আমরা জানি একটা সামতলিক ক্ষেত্র গঠন করতে গেলে কমপক্ষে 3টি রেখার প্রয়োজন। দেখো সমতলিক ক্ষেত্র হচ্ছে, এটা একটা ত্রিভুজটা একটা সমতলিক ক্ষেত্র, এই সমতলিক ক্ষেত্রটা মানে ঘেরা অংশটা, এই ঘেরা অংশটাকে আমরা সমতলিক ক্ষেত্র বলবো, কিন্তু এটাকে সমতলিক ক্ষেত্র বলতে পারবো না, ঘেরা নাই, এটা একটা কোণ, তাই কোণ কখনোই সমতলিক ক্ষেত্র হতে পারে না। তাহলে এটা তাহলে দুটো বাহু দিয়ে একটা কোণ হচ্ছে, যখন আমরা 3টে বাহু নিচ্ছি দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে একটা সমতলিক চিত্র পেয়ে যাচ্ছি এবং ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে একটা সমতলিক চিত্র অঙ্কন করতে গেলে কমপক্ষে 3টে বাহুর দৈর্ঘ্য দরকার। 3টে বাহু যদি থাকে তাহলেই আমরা একটা সমতলিক চিত্র অঙ্কন করতে পারবো।
ঠিক আছে, তার কমে কিন্তু কখনোই তুমি সমতলিক চিত্র অঙ্কন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে সেটা আলাদা। বক্ররেখাটা বৃত্ত অঙ্কন করছি, তাহলে বক্ররেখার এইটাকেও একটা সমতলিক চিত্র বলছি বা ক্ষেত্র বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাও একটা সমতলিক ক্ষেত্র। তাহলে রেখা হলে আমরা কমপক্ষে 3টে রেখা প্রয়োজন হবে, তবেই আমরা একটা সমতলিক চিত্র অঙ্কন করতে পারবো। ঠিক আছে, তাহলে বহুভুজ হতে গেলে তো অনেক বাহু দরকার। ঠিক আছে, তাহলে 3-এর বেশি যদি হয়ে থাকে বাহু সংখ্যাটা, বা 3-এর অনেকগুলো বেশি যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বহুভুজ বলতে পারবো। তাহলে বহুভুজ হতে পারে, এটা একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, এটা একটা পঞ্চভুজ, এটা একটা বহুভুজ, এটা ষড়ভুজ, এটাও একটা কি, এটাও একটা তোমার বহুভুজ হয়েছে। তাহলে অনেকগুলো বাহু নিয়ে বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে আমরা বহুভুজ বলতে পারবো। বুঝতে পেরেছো? এই বহুভুজ আবার দু রকমের, সুষম বহুভুজ আর শুধুমাত্র বহুভুজ। বহুভুজ বললে সুষম বহুভুজটাকে বোঝায় না। বহুভুজ বললে অনেকগুলো বাহু আছে, সেই বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে আমরা বহুভুজ বলবো। কিন্তু সুষমর সঙ্গে কি সম্পর্ক? সুষমর সঙ্গে সম্পর্ক হচ্ছে, সুষম দেখো একটা চতুর্ভুজ একটা আঁকছি, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, আর এটাও একটা চতুর্ভুজ, বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ। আবার ধরো এটা একটা রম্বস, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা একটা এরকম চতুর্ভুজ। ঠিক আছে, এগুলো, এটাও হচ্ছে তোমার বহুভুজ, একটা বহুভুজ, এটাও বহুভুজ, এটাও বহুভুজ, সবগুলোই বহুভুজ। কিন্তু সুষম বহুভুজ যখনই বলবে তখন তার একটা বৈশিষ্ট্য আছে। কি রকম না, সুষম, মানে কি সমান, সবগুলোই সমান। তাহলে সুষম মানে হলো বাহুগুলো দৈর্ঘ্য যেমন সমান হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, যে বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা অন্তকোণ, এগুলোকে বলা হয় অন্তকোণ, প্রত্যেকটা অন্তকোণও সমান, সেই ধরনের বহুভুজকে আমরা বলবো সুষম বহুভুজ। বুঝতে পেরেছো? তাহলে সুষম বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা অন্তকোণও সমান, তাকে আমরা সুষম বহুভুজ বলতে পারবো। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটা সেক্ষেত্রে একটা সুষম বহুভুজ। এবং যদি বলে স্যার সুষম চতুর্ভুজের একটি উদাহরণ, তাহলে অবশ্যই তোমরা লিখে দেবে বর্গক্ষেত্র। কিন্তু স্যার রম্বসের তো আমরা জানি, রম্বসেরও তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, ঠিকই আছে, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু সমান নয়। রম্বসের বিপরীত কোণগুলো সমান। যদি ধরো এটা 120 ডিগ্রি হয়, তাহলে এটা 120 ডিগ্রি হবে, এটা হবে তখন 60 ডিগ্রি, আর এটা হবে 60 ডিগ্রি। তাহলে দেখো রম্বসের প্রত্যেকটা কোণগুলো কিন্তু, বিপরীত কোণগুলো সমান, কিন্তু প্রত্যেকটা কোণ সমান নয়। সেই জন্য রম্বসটাকে আমরা সুষম বহুভুজ বলতে পারবো না। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা অন্তকোণ দেখো 90 ডিগ্রি, আমরা জানি তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা অন্তকোণ 90 ডিগ্রি। ঠিক আছে স্যার, তখন বলতে পারেন স্যার তো আয়তক্ষেত্র তো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র, হ্যাঁ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্রের প্রত্যেকটা বিপরীত বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য কিন্তু এরা সমান হয়ে থাকে। সেই জন্য আয়তক্ষেত্রেরটাকে আমরা কি বলতে পারবো না, সুষম বহুভুজ বলতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে সুষম যদি বহুভুজ বলে, তাহলে আমাদের মাথায় আসবে কি, একমাত্র বর্গক্ষেত্র। আরো ত্রিভুজের ক্ষেত্রে যদি বলা হয় একটি সুষম ত্রিভুজের উদাহরণ, তাহলে নিশ্চয়ই তোমাদের মাথায় চলে আসে যে স্যার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ আমরা শিখে ফেলেছি 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা অন্তকোণও তাদের সমান।
একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেকটা অন্তকোণ তাদের সমান হবে এবং প্রত্যেকটা অন্তকোণের মান হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে সমবাহু ত্রিভুজ একটি সুষম ত্রিভুজ। বুঝতে পেরেছো? বোঝা গেল এগুলো? এবার দেখো যে স্যার সুষম হলে এটা একটা সুষম বর্গক্ষেত্রটা একটি সুষম বহুভুজ। এই সুষম বহুভুজের এইগুলোকে বলা হয় অন্তকোণ 90 ডিগ্রি। ঠিক আছে? এর বাইরের কোণটা এইটাকে বলা হয় বহিক কোণ, এইটাকে বলা হয় অন্তকোণ, এটাকে বলা হয় বহিক কোণ। তাহলে বহিক কোণটা আর অন্তকোণটা একটা সরলরেখার মধ্যে অবস্থিত, তাহলে বহিক কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। সুষম বহুভুজের একটি বর্গক্ষেত্র ধরলাম, এটার কত হলো 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? অন্তকোণ 90 ডিগ্রি, বহিকোণটাও 90 ডিগ্রি। যে স্যার সুষম ত্রিভুজ হয়, ত্রিভুজ, তাহলে এটা তো আমরা 60 ডিগ্রি বললাম, এগুলো সবই তো 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। তাহলে এই বাহুটাকে যদি আমরা একটা বাড়িয়ে দিই, তাহলে এই কোণটা যেটা পাবো সেটাকে বলা হবে বহিকোণ। আর এই বহিকোণ আর অন্তকোণ এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি বাইরের কোণটা কত হবে? একটা সরলরেখার মধ্যে অবস্থিত এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম একটা সুষম বহুভুজের অন্তকোণ আর বহিকোণের যোগফলটা কত হলো? 180 ডিগ্রি। দেখো একটা সুষম বহুভুজের অন্তকোণ আর একটা বহিকোণের যোগফল কি হলো? সুষম বহুভুজের অন্তকোণ, একটা অন্তকোণ প্লাস একটা বহিকোণ, যোগফল কত হলো? 180 ডিগ্রি। স্যার সুষম বহুভুজ হতেই হবে তাদের অন্তকোণ বহিকোণের যোগফল 180 ডিগ্রি? না, যে কোনো চতুর্ভুজ ধরতে পারো তুমি, যে কোনো চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ ধরো, এটা চতুর্ভুজ। ঠিক আছে? এই চতুর্ভুজের যদি এই কোণটা ধরো 80 ডিগ্রি, ধরলাম আমি এটা 80 ডিগ্রি, তাহলে তার বহিক কোণটা কত হবে? এইটা হবে বহিক কোণ। তখন 100 আর এইটা হবে 80 এর এটা হবে 100 ডিগ্রি, তাহলে টোটাল যোগফলটা হবে 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো বহুভুজেরই একটা অন্তকোণ আর একটা বহিকোণ, তার বহিকোণ অন্তকোণ আর এটা বহিকোণ, অন্তকোণ আর বহিকোণের যোগফল হবে 180 ডিগ্রি। আমাদের এখানে সুষম শব্দটি ব্যবহার করা হয়েছে বিশেষ কারণের ক্ষেত্রে। এই সুষম বহুভুজের অন্তকোণ যদি জানা থাকে তাহলে, বা বহিকোণ যদি জানা থাকে, তাহলে সেই সুষম বহুভুজটির কটা বাহু সংখ্যা আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু কখনোই এগুলোর ক্ষেত্রে আমরা বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? বাহু সংখ্যা, সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো, এগুলো সূত্র। সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করার সূত্র আছে। তাহলে কি না, বাহুর সংখ্যা সমান, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিকোণ। তাহলে আমরা সুষম, এটা হচ্ছে বাহু সংখ্যা সুষম বহুভুজের, সুষম বহুভুজের হবে এটা, সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিকোণ। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি একটা বর্গক্ষেত্র ধরলাম, তাহলে বহিকোণটা কত হলো? দেখো 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, কত হলো? 9 4 36 সমান 4টি। তাহলে আমরা জানি তো বহিকোণটা বার করতে পেরেছি, বহিকোণ থাকতে পারলে আমরা কি করতে পারছি? তার বাহু সংখ্যা বার করতে পারছি। তাহলে এই সুষম বহুভুজের বহিকোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে তার বাহু সংখ্যা কত হলো? 4টি। তাহলে একটা বর্গক্ষেত্রের আমরা জানি তো 4টি বাহু দৈর্ঘ্য। ধরো আমরা ত্রিভুজের বহিকোণটা কত বার করতে পেরেছি? 160 ডিগ্রি, 120 ডিগ্রি, তাই তো? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কত বার করতে পারবো? তখন 360 ডিগ্রিকে 120 ডিগ্রি দিয়ে ভাগ, বহিকোণটা কত? 120 ডিগ্রি, এটা সমান 3টি। দেখো এখানে তো 3টি বাহু দৈর্ঘ্য দিয়ে আছে। বুঝতে পেরেছো? কিন্তু এক্ষেত্রে আমরা বার করতে পারবো না, এটা সুষম বহুভুজ নয়। সুষম বহুভুজ হতে হবে তবেই তার বাহু সংখ্যার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই বহিকোণ। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে তুমি যদি বার করতে যাও, স্যার এখানে বহিকোণ পেয়েছি 100 ডিগ্রি,
তাহলে স্যার বাহু সংখ্যা বার করতে পারবো না কেন? 100 ডিগ্রি। দেখো বাহু সংখ্যা বার করতে গেছি, তাহলে 360 ডিগ্রিকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো তুমি বার করতে পারবে না। এইটা একটা শূন্য কাটলে, আর 5 2 10, আর 18 2 36, তাহলে 18কে 5 দিয়ে ভাগ করলে কত? 3 পূর্ণ 3 5। এই যে 3 পূর্ণ 3 5, এটা কোনো বাহু সংখ্যা হলো? বাহু সংখ্যা হলো না। বাহু সংখ্যা হবে 3টে, নাহলে 4টে। 3 পূর্ণ 3 5 কোনো বাহু হবে না। বুঝতে পেরেছো? এবার স্যার তাহলে স্যার একটা বহিকোণ আর অন্তকোণ যদি যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটা অন্তকোণ যদি মান দেওয়া থাকে তাহলে বহিকোণ বার করতে পারবো, আবার বহিকোণ দেওয়া থাকলে অন্তকোণ বার করতে পারবো। এগুলো আমাদের সবারই জানা আছে, তাই না? আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে অন্তকোণ, প্রত্যেকটা অন্তকোণ প্লাস প্রত্যেকটা বহিকোণ, এই যোগফল কত? 180 ডিগ্রি। ধরো সুষম বহুভুজের দিয়ে আছে অন্তকোণ। সুষম বহুভুজের অন্তকোণ 108 ডিগ্রি, তাহলে তার বাহু সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি অন্তকোণ, এখানে লিখবে আমরা জানি অন্তকোণ প্লাস বহিকোণ, মানে প্রত্যেকটা অন্তকোণ প্লাস প্রত্যেকটা বহিকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা অন্তকোণ বলতে প্রত্যেকটা অন্তকোণ বোঝাচ্ছে। তাহলে অন্তকোণ কত দিয়ে আছে? দেখো 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি প্লাস বহিকোণ, ঠিক আছে, সমান 180 ডিগ্রি। এবার দেখো তোমরা পক্ষান্তর করতে জানো, এইটাকে এইদিকে নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি লিখতে পারবো? বহিকোণ। বহিকোণ সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। কারণ এইটাকে এইদিকে নিয়ে গেলে সাইনের পরিবর্তন হয়, এগুলো তোমরা সমাধানে শিখেছো। তার মানে 72 ডিগ্রি। এটা থেকে এটা বিয়োগ করলে 72 ডিগ্রি। বহিকোণ পেয়েছো, বাহু সংখ্যা বার করতে পারবে। বাহু সংখ্যা তুমি বার করতে পারবে। 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ সমান 5টি, ভাগ করবে 5টি পাবে। বুঝতে পেরেছো? অন্তকোণ দেয়া আমাকে বাহু সংখ্যা যখনই নির্ণয় করতে বলবে, তখন আমার সূত্র হচ্ছে 360 বাই বহিকোণ। 360টা কোথা থেকে আসছে? এই 360টা কোথা থেকে নিয়ে আসছে? এটা হচ্ছে কারণটা। 360টা লিখছি কেন? দেখো একটা সুষম ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ, তার বহিকোণ কত হবে? এটা এই দিকে বাহুটাকে যদি বাড়াও, তাহলে এইটা বহিকোণ 120 ডিগ্রি, ঠিক আছে। যদি এই দিকে বাড়াও বাহুটিকে, এই দিকে যদি বাড়িয়ে দাও, তাহলে এই দিকের কোণটাও হবে 120 ডিগ্রি, কারণ এটা তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এই দিকে যদি বাড়িয়ে দাও বাহুটাকে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে একটা সুষম ত্রিভুজে, অর্থাৎ সমবাহু ত্রিভুজে 3টে বহিকোণ উৎপন্ন হলো, আর এই 3টে বহিকোণের যোগফল কত হলো? 120 প্লাস 120 প্লাস 120, দেখো 360 ডিগ্রি। এরকম তুমি সুষম যে কোনো বহুভুজ হোক না কেন, সেটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, যাই হোক না কেন, তার বহিকোণগুলোর যোগ করলে তুমি 360 ডিগ্রি পাবে। সেই জন্য আমরা 360কে বহিকোণ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই বাহু সংখ্যা। বুঝতে পেরেছো? বুঝতে পারলে এটা? তাহলে আজকে আমাদের আলোচনায় থাকলো এই বিষয়গুলো, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। আর সামনের ক্লাসে আরো কিছু শর্ট প্রশ্ন, তোমাদের বইয়ের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনায় থাকবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।